আমার ফেসবুকে ঢুকলে যদি আমি সেম প্রোডাক্টের অ্যাড দেখি, ওই প্রোডাক্টটা আমার যাওয়ার উচিত হবে না। মোটামুটি লাস্ট আপডেট অনুযায়ী মেবি ইফ আই এম নট রং 8 থেকে 10 লাখ উদ্যোক্তা বাংলাদেশে আছে অনলাইনে যারা ব্যবসা করতে চাচ্ছে। বাট আনফর্চুনেটলি যেটা হয়, যদিও অ্যাকুরেট ডাটাটা নাই, 60% to 70% উদ্যোক্তারা কিন্তু তোমার 1 থেকে 3 মাস পর বা 6 মাসের মধ্যে তাদের ব্যবসাটা বন্ধ করে। অফলাইন বিজনেস একটা যদি কোনো একটা বাজারের দোকান দিতে যাও, তোমাকে বর্তমান সময়ে যে সিস্টেম, তোমাকে একটা বিশাল অঙ্কের টাকা অ্যাডভান্স করতে হবে, সিকিউরিটি মানি দিতে হবে, পরে পার মান্থ একটা ফিক্সড খরচ। এখন তুমি যদি শুধু একটা ছবি, একটা ভিডিওকে বেস করে যদি একটা ব্যবসা শুরু করো, আমি মনে করবো মিনিমাম তুমি 1-1.5 মাস 2 মাস 3 মাস সার্ভাইভ করতে পারবা, ওতেও বড় কোনো খরচ ছাড়া। আমরা যখন ব্যবসা করি, বেশিরভাগ অনেকে আছে এরকম, তারা হচ্ছে তোমার ধরো 3 মাসের মধ্যে তারা মোটামুটি 1-2 লাখ টাকার সেল জেনারেট করতে পারছে। এখন 1-2 লাখ টাকা যে কোম্পানির টাকা বা কোম্পানির ব্যালেন্স, সেটা তার মাথায় থাকে না, সেটা সে পার্সোনাল এক্সপেন্সে সেই টাকাটা ইউজ করে ফেলে। এখন আমি তোমাকে একটা প্রশ্ন করি, তুমি দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যবসার সাথে জড়িত, বর্তমান যারা ইয়াং জেনারেশন আছে, ফেসবুক অনলাইনের যুগে তারা কীভাবে অতি অল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে পারে, এই চ্যালেঞ্জগুলো কীভাবে ওভারকাম এই চ্যালেঞ্জগুলো কীভাবে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা একটা স্পেশাল টপিকের উপরে কথা বলবো এবং আমার সাথে আছে আমাদের নাইম ভাই। তো ওনাকে আমি আজকে মেইনলি গেস্ট হিসেবে এখানে রাখার চেষ্টা করেছি। আমরা ডিসকাস করব একটা টপিকের উপর যেটা আমাদের অনেকেরই জানার আগ্রহ থাকে, বা আমরা যখন একটা ডিসিশন নিতে যাই ব্যবসা করার ক্ষেত্রে, তখন এটা আমাদেরকে মোটামুটি একটা কনফিউশনে ফেলে দেয়। যে বিষয়টা হচ্ছে, আমরা যখন ব্যবসা শুরু করার কথা চিন্তা করি, তখন অফলাইন ব্যবসা করা উচিত নাকি অনলাইন ব্যবসার দিকে যাওয়া উচিত, এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো আজকে। তো প্রথমে আমি তোমাকে যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে, ইয়াং জেনারেশন যারা, তারাই মেইনলি হচ্ছে বিজনেস শুরু করার কথা চিন্তা করে আর কি। তো তাদের ক্ষেত্রে অফলাইন ব্যবসার চেয়ে অনলাইন ব্যবসাটা কি বেশি একটু সাপোর্ট বেশি দেয় কিনা, বা এটার অ্যাডভান্টেজগুলো বেশি কিনা অফলাইন ব্যবসার তুলনায়, বা ইয়াং জেনারেশনের অফলাইন ব্যবসার তুলনায় অনলাইন ব্যবসার দিকে বেশি যাওয়া উচিত কিনা, তুমি কি মনে করো এই বিষয়টা? তো আমার এক্সপ্লেনেশনের জায়গাটা হচ্ছে এই, ব্যবসার মূল উদ্দেশ্য কি? প্রফিট, ঠিক আছে। এখন প্রফিটটা তুমি অফলাইনে করবো না অনলাইনে করবো, সেটা ডিপেন্ড করছে তোমার এবং তোমার ব্যবসার বুদ্ধিমত্তার উপর। আমি যেটা মনে করি, তুমি অফলাইনে করো আর অনলাইনে করো, তোমার পয়েন্ট অফ ভিউ, মানে তোমার ব্যবসার জায়গাটা তোমাকে খুঁজে বের করতে হবে। মানে এখানে প্রফিটটা কীভাবে করবা? মনে করো ব্যবসা মানে হচ্ছে, আমরা আগে একটা জিনিস ছিল, আমি তোমাকে একটু সহজ ভাষায় বলি, আমাদের চট্টগ্রামে যেটা একটা রেওয়াজ নীতি ছিল, গ্রাম থেকে শহরে আসছে, কিছুদিন চাকরি করলো, চাকরি করার পরে কিছু তার বিশ্বস্ত কাস্টমার সে পরিচিতি পাইল, যেখানে চাকরি করলো ওখানে মালিকের আন্ডারে কিছু কাস্টমার সাথে পরিচিতি পেল, তারপর নিজের ব্যবসা, তারপর সে চিন্তা করলো, কারণ নিজে যদি পুঁজি বা টাকা পয়সা যদি থাকে তাহলে সে ওটা দিয়ে শুরু করলো ছোট করে। প্রথমে নিজে ক্যারি করে মনে করো পার্টি পয়েন্টে দিয়ে আসলো, এরপরে সে কি করলো, আবার কোনোখান থেকে কিছু টাকা ম্যানেজ করে। আগে কিন্তু ব্যাংক লোনের, সবাই কিন্তু ব্যাংক লোন, মানুষের এমন অবস্থা ছিল যে ব্যাংক লোনের জন্য যে অ্যাপ্লিকেশন করবে বা কোনো মর্গেজ দিবে এরকম কোনো পরিস্থিতি ছিল না, আগের সময় ছিল না। এটা আমি মিনিমাম 20 বা 30 ইয়ার্স আগের কথা বলছি। আমি অনেকের সাথে কথা বলে এগুলো জেনেছি আর কি। তারা কি করতো, আত্মীয় স্বজন থেকে হালাত নিত, কেউ হয়তো একটা পার্সেন্টেজ সুদে নিত বা যেটাকে ইন্টারেস্টে নিত, অথবা কেউ ব্যবসায়িক পার্টনার হিসেবে জয়েন করতো। তখন একটা ধারা ছিল কি, সে ছোট ছোট শুরু করলো, মানুষজন মূল পাইকারি মার্কেট খুঁজে পেত না। তো ওইভাবে একটা জায়গাতে সে স্টেবল হওয়ার একটা সুযোগ পেত, কম্পিটিশন কম ছিল, সবাই ব্যবসামুখী ছিল না, কৃষিকাজ করতো, যে কয়জন ব্যবসা বাণিজ্য করতো তারা কিন্তু সবাই ব্যবসায়ী ছিল না। এখন ব্যবসায়ী অনেক বেড়ে গেছে। এটা বাড়ার কারণ আমি বলি, তারা যখন ব্যবসা করতো তখন একটা জিনিস ছিল কি, কোথা থেকে আনলো, কিভাবে আনলো, কত টাকা দিয়ে কিনলো, কিভাবে বিক্রি করলো, এটা সিক্রেট থাকতো। এখন কি হয়ে গেছে, এখন তুমি জাস্ট তোমার যে জিনিসটা প্রয়োজন, ওই জিনিসের নামের প্রথম দুটো ওয়ার্ড যখন তুমি গুগলে সার্চ করবা, তোমাকে ডিটেল দিয়ে দিবে। আচ্ছা, এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। আমরা আগে একটু অডিয়েন্সদেরকে একটু জানাতে চাই একটা বিষয়, যেটা আমাদের মূল টপিক আজকের। সেটা হচ্ছে, একজন ইয়াং এন্টারপ্রেনার যদি বিজনেস শুরু করতে চায়, তার কি অফলাইনে যাওয়া উচিত নাকি অনলাইন বিজনেসের দিকে যাওয়া উচিত, মানে কোনটাতে অ্যাডভান্টেজটা বেশি? যদি আমাকে এক্স্যাক্টলি প্রশ্নটা যখন তুমি আমার করেছো, তাহলে আমি মনে করবো যে অনলাইন বিজনেস করাটা উচিত। অনলাইন বিজনেসে কিন্তু সহজ নয়, অনলাইন বিজনেসেও কঠিন, তবে জানতে হবে, জানলে সব কিছু সহজ, না জানার কারণে কঠিন মনে হয়। প্রথম কথা হচ্ছে, তোমাকে জানতে হবে তোমার খরচটা কোথায়,
খরচ। একটা ব্যবসা প্রতিষ্ঠান যখন তুমি মাসের 1 তারিখ যখন তুমি ব্যবসা প্রতিষ্ঠান খুলবা, সেই থেকে 10 তারিখের মধ্যে তোমার কি পরিমাণ খরচ তোমাকে প্রথমে আমি বলি। প্রথম হচ্ছে তোমার দোকান ভাড়া দিতে হবে 5 তারিখের মধ্যে, এরপরে তোমার স্টাফের বেতন দিতে হবে, এরপর তোমার দোকানের আর আনুষঙ্গিক খরচ তোমাকে দিতে হবে, ঠিক আছে? তাহলে তুমি যদি একটা দোকান নাও তাহলে তোমার মাস্ট একটা পপুলার জায়গাতে যদি দোকান নাও ফিক্সড একটা খরচ তোমার আছেই, দিতে হবে। এক্স্যাক্টলি সেম জায়গাতে তুমি যদি অনলাইনে সেটা চিন্তা করো, তুমি কোনো একটা আন্ডার কনস্ট্রাকশন বলো বা হাফ কনস্ট্রাকশন কোনো একটা বিল্ডিং একটা বড় স্পেস ভাড়া নিলে, সেটা রেডি ছিল, কোনো কিছু ছিল না, একদম বড় একটা হল রুম তুমি সেখানে ভাড়া নিলে, তোমার একটা মনিটর ছিল, একটা ক্যামেরা আছে, তোমার ফেসবুক একটা পেজ আছে, ঠিক আছে? তারপর তুমি তোমার প্রোডাক্টের একটা বিজ্ঞাপন তৈরি করলা। ওভারঅল তুমি চিন্তা করো, একটা বিজ্ঞাপন তুমি হাজার হাজার বছর চালাতে পারবা। অনেক ক্ষেত্রে আমাদের দেশের প্রেক্ষাপট যদি চিন্তা করো, আমাদের দেশেও কিন্তু মাইক্রো যে এন্টারপ্রেনিয়র তাদের সংখ্যাটা বেশি, মানে ছোট উদ্যোক্তা যারা আছে, শুরুতে আমাদের ইনভেস্টমেন্ট কম থাকে। তো সেক্ষেত্রে আমরা হয় কি, আমরা চাইলে নিজেদের বাসা থেকেও কিন্তু অনলাইন ব্যবসাটা শুরু করতে পারি। আমাদের একটা অফিসের স্পেস বা বড় একটা টিমের কিন্তু শুরুতে প্রয়োজন নাই, রাইট? যেটা অফলাইন ব্যবসাতে আছে। তাহলে আমাদের মূল মেসেজটা হচ্ছে, অফলাইন ব্যবসার সাথে যদি আমরা অনলাইন ব্যবসাটা কম্পেয়ার করি তাহলে আমাদের সেটআপ কস্টটা অনেক কম। হ্যাঁ, স্টার্টআপ তুমি শুরু করতে পারবা। সেক্ষেত্রে তুমি একটা অফলাইন বিজনেস একটা যদি কোনো একটা বাজারে দোকান দিতে যাও, তোমাকে বর্তমান সময়ে যে সিস্টেম, তোমাকে একটা বিশাল অঙ্কের টাকা অ্যাডভান্স করতে হবে, মানে দিতে হবে, পরে পার মান্থ একটা ফিক্সড খরচ। এখন তুমি যদি শুধু একটা ছবি একটা ভিডিওকে বেস করে তুমি একটা ব্যবসা শুরু করো, ঠিক আছে, আমি মনে করবো মিনিমাম তুমি 1-1.5 মাস 2 মাস 3 মাস সার্ভাইভ করতে পারবা, ওতেও বড় কোনো খরচ ছাড়া। হ্যাঁ, এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করি, হঠাৎ করে মাথায় আসলো, সেটা হচ্ছে অফলাইন ব্যবসাতে হয় কি, মানে তুমি যদি একটা স্পেসিফিক জায়গায় একটা স্পেসিফিক লোকেশনে একটা স্পেস নাও, দোকান নাও ব্যবসা করার জন্য, সেখানে কিন্তু তুমি একটা সিলেক্টেড অডিয়েন্স পাচ্ছ বা সিলেক্টেড কাস্টমার পাচ্ছ, রাইট? আমি যদি একটা এক্সাম্পল দিই, ধরো তুমি চিটাগংয়ের জিসিতে একটা শপ নিলা, হতে পারে একটা ক্লদিং শপ, সেখানে কিন্তু তুমি শুধু জিসি এরিয়াটা বা সর্বোচ্চ হলে চিটাগং সিটির যে কাস্টমারগুলো আছে তাদেরকে পাচ্ছ। আর হয়তো অকেশনালি বা সিজনালি, যেমন তোমার ঈদ আসলো বা পূজা আসলো, তখন কিন্তু একটা গ্রামের সাইড থেকে হয়তো কিছু কাস্টমার তুমি পেতে পারো। বাট তুমি যখন অনলাইন ব্যবসা করবা, পুরো বাংলাদেশটাই কিন্তু তোমার তখন কাস্টমার, তোমার কাছে সেই সুযোগটা আছে একটা লার্জ অডিয়েন্স গ্রুপের কাছে পৌঁছানোর জন্য। আমাদের ফেসবুক অ্যাডস আছে, এখন ফেসবুক অ্যাডস দিয়ে যে মানুষ কত ভালো করতেছে সেগুলো এক্সাম্পল আমরা দেখতেছি এখন। তো যে সেটআপ কস্ট সেটা অফলাইন ব্যবসার চেয়ে অনলাইন ব্যবসায় কম, এটা হচ্ছে নাম্বার 1। আর 2 নাম্বার আমরা যেটা পেলাম সেটা হচ্ছে একটা লার্জ অডিয়েন্স আমরা অনলাইন ব্যবসাতে পাচ্ছি, যে সুযোগটা আমাদের অফলাইন ব্যবসায় নাই, রাইট? তো মাঝখানে তোমাকে আমি একটা জিনিস অ্যাড করি। মনে করো এখন তো তুমি চিন্তা করো যে মানুষটা ক্লাস 5 পর্যন্ত পড়ালেখা করে এখন রিক্সা চালাচ্ছে, ওই মানুষের কিন্তু একটা অ্যান্ড্রয়েড ফোন আছে, রাইট? যার কাছে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে তার কাছে একটা ফেসবুক আছে, তোমার বিজ্ঞাপনটা কোথায় দিচ্ছে? ফেসবুকে দিচ্ছে। আর এখন ফেসবুক চালায় না, ফেসবুক ইউজ করে না এমন কোনো মানুষ আছে? নাই। আমি কিন্তু খুবই কমন কথা বলছি, বাট এগুলো আমাদের চোখে পড়ে না। একটা জিনিস তুমি চিন্তা করো, একটা মানুষ যদি একটা শার্ট কিনতে চায়, একটা প্যান্ট কিনতে চায়, একটা তোমার এনিথিং, ঘরের চাল থেকে শুরু করে যে কোনো জিনিস কিনতে হলে বাসা থেকে নেমে পায়ে হেঁটে দোকানে গিয়ে কিনে আবার বাসায় আসতে হবে, ঠিক আছে? এতটুকু পর্যন্ত থাকে। এখন ওই মানুষটা যদি ওই দোকান পর্যন্ত না যায়, ওই দোকানের জিনিসটা কিন্তু ওই লোকটা দেখতেছে না, বুকটা এটা দেখতেছে, দেখবে না। সেই জায়গায় অনলাইনে বিজনেস করলে যেটা হয়, তোমার প্রোডাক্টটা তুমি একটা ছবি একটা ভিডিও আকারে নিয়ে ফেসবুকের থ্রুতে তুমি দিয়ে দিলা, তোমার টার্গেটেড এরিয়াতে তুমি দিয়ে দিলা, ঠিক আছে? এরপর প্রত্যেকটা মানুষ ফেসবুক চালাচ্ছে, তোমার ফেসবুকের এমন সিস্টেম, সে সারাদিন রিসার্চ করে কোন মানুষের কি প্রয়োজন, সে আসলে আমাদের সেটাই আমরা যেটা মাঝে মধ্যে মজা করে বলি যে ফেসবুক আমাদের ঘরের বইয়ের থেকেও বেশি ইনফরমেশন জানে। হ্যাঁ, বিশ্বাস করবে না, আমি ওদিন যাওয়ার সময় পথে কথা বললাম যে আমার একটা রিং লাইট প্রয়োজন আছে, আমার মোবাইল অফ ছিল, ডাটা অফ ছিল, মোবাইল আমার পকেটে ছিল, হ্যাঁ, আমি বাসায় গিয়ে ফেসবুকে ঢুকলাম, সাথে সাথে আমার এখানে বিজ্ঞাপন চলে আসছে রিং লাইট, এই টপিকের 5-10টা পোস্ট আমি পেলাম। ফেসবুক আমাদের সবকিছু ট্র্যাক করে। হ্যাঁ,
তো আমরা তো অ্যাডভান্টেজ নিয়ে কথা বললাম, এখানে কিছু চ্যালেঞ্জের বিষয় আছে অনলাইন ব্যবসা করতে গেলে। কারণ বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে এখন মোটামুটি লাস্ট আপডেট অনুযায়ী মেবি ইফ আই এম নট রং 8 থেকে 10 লাখ উদ্যোক্তা বাংলাদেশে আছে অনলাইনে যারা ব্যবসা করতে চাচ্ছে। বাট আনফর্চুনেটলি যেটা হয়, যদিও অ্যাকুরেট ডাটাটা নাই, 60% to 70% উদ্যোক্তারা কিন্তু তোমার 1 থেকে 3 মাস পর বা 6 মাসের মধ্যে তাদের ব্যবসাটা বন্ধ করে দিচ্ছে, কারণ তারা আসলে সার্ভাইভ করতে পারছে না। এখন আমরা হয়তো অনেকে বলি বা ইউটিউবে দেখি বা যারা মেন্টর আছে তারা বলে যে তোমার প্রোডাক্ট সিলেকশন যদি ভালো হয় বা তোমার যদি মার্কেটিং ভালো হয়, ফেসবুক অ্যাড যদি ভালো হয়, তাহলে সেল অবশ্যই আসবে, কিন্তু তারা কোনো সেলই পাচ্ছে না। তো এই রিজনগুলো কী কারণে হতে পারে? দেখো, এখানে আরেকটা জিনিস বলতে হবে, তোমাকে প্রথমে বুঝতে হবে, এখন তুমি যদি গরমকালে যদি রেইনকোট বিক্রি করো কখনো ব্যবসা হবে? ব্যবসা হয় যেখানে জনবহুল এলাকায়, ব্যবসা হয় যেখানে ডিমান্ড আছে। আমরা যখন ক্লাস 9-10-এ পড়েছি তখন আমাদের ব্যবসায় পরিচিতি একটা অধ্যায় ছিল যে বাজার জরিপ। এখন বাজার জরিপের জন্য হাজারো মাধ্যম রয়েছে, যেটাকে আমরা এখন মার্কেট রিসার্চ বলি। মার্কেট রিসার্চ, এটা আমরা আগে বাজার জরিপ ছিল, এটা ইংরেজি আর বাংলা হয়। এখন তুমি চ্যাটজিপিটি কে কোয়েশ্চেন করতে পারো, গুগলে সার্চ করতে পারো। এখন তোমার যদি ওই ন্যূনতম জ্ঞানটাও না থাকে, তাহলে তোমার, আমি মনে করি, ব্যবসা না করে কিছুদিন শেখার জন্য নিজেকে, এটাই এই ভুলটাই আমরা করি যখন কোনো একটা কিছু ম্যাক্সিমাম টাইম ভুল করি। প্রিপারেশন ছাড়া, প্রপার নলেজ ছাড়া, বাজার জরিপ ছাড়া আমরা একটা কিছু শুরু করি, যে ব্যবসাটা আমরা করতে চাই সেটা সম্পর্কে জানি না, উৎসাহী হয়ে আমরা শুরু করি। বাট এটা ভুল, প্রথমে জানতে হবে, তারপরে করতে হবে। আবার অনেকে এমনও বলে করতে করতে শিখবা, তো করতে করতে যে শিখবা, তোমার ওই সার্ভাইভ করার তোমার ওই ক্যাপিটালটা থাকতে হবে। তুমি পরপর 3 মাস লস দেওয়ার ক্যাপাসিটি তোমার আছে কিনা? 50,000 টাকা নিয়ে ব্যবসা স্টার্ট করছো, তুমি যদি প্রথম 3 মাসে যদি 50,000 টাকা কোনো প্রফিট ছাড়া খরচ করতে থাকো, তুমি সার্ভাইভ করতে পারবা না। প্রথমে তোমাকে জানতে হবে, এবার জানার জন্য তোমাকে আগে প্র্যাকটিস করতে হবে। সেটা তুমি ব্যবসা শুরু না করে কোনো ব্যবসায়ীর কাছে তুমি ফ্রি অফ কস্টে 1 মাস কাজ করো, তুমি 1 লাখ টাকা ইনভেস্ট করো লস খাওয়ার চাইতে, আমি বলবো তুমি 1 মাস কারো কাছে কাজ করো শেখার জন্য এজ এ ইন্টার্নশিপ। এখন আমি তোমাকে একটা প্রশ্ন করি, তুমি দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যবসার সাথে জড়িত, এখন আমি তোমাকে একটা প্রশ্ন করি যে বর্তমান যারা ইয়াং জেনারেশন আছে, ফেসবুক অনলাইনের যুগে তারা কিভাবে অতি অল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে পারে, এই চ্যালেঞ্জগুলো কিভাবে ওভারকাম করতে পারে, এই চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবেলা করতে পারে। এখানে ওকে, থ্যাংক ইউ। এখানে যে বিষয়গুলো ইনভলভ আছে, একটা আসলে ব্যবসা করতে গেলে আমরা যেহেতু অনলাইন ব্যবসা নিয়ে কথা বলতেছি, সেটা অনলাইন ব্যবসা হোক বা অফলাইন ব্যবসা হোক, প্রত্যেকটা ব্যবসায় কিন্তু কিছু ফ্রেমওয়ার্ক থাকে, কিছু স্টেপস থাকে, যেগুলো কেউ যদি স্কিপ করে ব্যবসাটা শুরু করে দেয়, একটু আগে তুমি যেটা বললে যে না শিখে শুরু করাটা বা বাজার জরিপ না করে শুরু করাটা, তো এই বিষয়গুলো আমাদের মার্কেট রিসার্চ করা বা প্রোডাক্ট সিলেকশন করা, রাইট অডিয়েন্স খুঁজে বের করা, মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো না বোঝা বা সেলসটা না শেখা, সেলসের স্কিলটা আমাদের সবার প্রয়োজন। আমরা মনে করি যারা শুধু রাস্তায় যে মার্কেটিংয়ের কাজ করে বিভিন্ন কোম্পানির, তারাই শুধু সেলসের সাথে ইনভলভড। আসলে আমরা জব করি, ব্যবসা করি, হোয়াট এভার, আমাদের লাইফে প্রত্যেকটা কাজের সাথে কিন্তু সেলসটা ইনভলভ। কিন্তু এই স্কিলগুলো কেন জানি আমরা ডেভেলপ করতে চাই না। আমরা শুধু সবাই বলি যে স্কিল লাগবে, নিশ সিলেকশনে কেয়ারফুল হতে হবে, বাট এগুলো প্র্যাকটিক্যালি আমরা রিলেট করতে পারি না। অনেকেই ব্যবসার একটা প্রপার প্ল্যানও করে না, যেটা আমি নিজেও করি নাই। আমি আগে অনেক ব্যবসা ট্রাই করেছি, ওগুলোতে কোনো প্রপার বিজনেস প্ল্যান ছিল না, যার কারণে বেশিরভাগ ব্যবসায় আমার 1 মাস 2 মাস 3 মাসের মধ্যে শেষ। তো এখানে আমি যে বিষয়টা বলবো, যে কোনো ব্যবসা নিয়ে চিন্তা করার আগে আমার নিশটা খুঁজে বের করতে হবে, আমি কী ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করব। যেমন কয়েকদিন আগে আমাকে একজন বলল যে সে হানিনাট নিয়ে ব্যবসা করতে চাচ্ছে। কারণ হচ্ছে হানিনাট নিয়ে অনেকেই ট্রেন্ডিং প্রোডাক্ট অনেকে ভালো করতেছে, ঘরের বাজার ভালো করতেছে, আরও কয়েকটা ভালো ভালো এটা রোল মডেল ছিল আমি এটা খুবই মানে এটা নিয়ে খুবই, হ্যাঁ। এখন সেও চাচ্ছে, সে তার থিঙ্কিংটা হচ্ছে ঘরের বাজার যেহেতু পারতেছে, আরেকটা পেজ হালাল ফুড যেহেতু পারতেছে, আমিও হয়তো পারবো। কারণ ফেসবুকে অ্যাড দেওয়াটা তো কঠিন কিছু না। এই থটটা কেন আসে সেটাই বলি। ফেসবুকে অ্যাড দেওয়াটা কঠিন কিছু না। তুমি একটা ভিডিও বানাই, তুমি সেটা এডিট করে ফেসবুকে দিয়ে তোমার ওয়েবসাইটের সাথে কানেক্ট করে পিক্সেল সেটআপ করে একটা রান করে দিতে পারবা। ডিমবাজি করার মতো সহজ কাজ। কিন্তু কঠিন বিষয়টা হচ্ছে, যেটা আমাদের ভুল চিন্তা ভাবনা, সেটা হচ্ছে একটা ব্যবসা কখনোই শুধুমাত্র ফেসবুক অ্যাডের উপরে ডিপেন্ড করে না। আমাদের সর্বপ্রথম এই জিনিসটা বাদ দিতে হবে যে আমাদের ফেসবুকে একটা অ্যাড আসছে, সে অনেক ভালো করতেছে ব্যবসা করে, আমিও সেটা করতে পারবো।
এই থিঙ্কিংটা বাদ দিতে হবে। আমাকে প্রোডাক্ট সিলেকশনের ক্ষেত্রে অনেক টাইম দিতে হবে, রিসার্চ করতে হবে, মার্কেট গ্যাপ খুঁজতে হবে, কম্পিটিটর কারা আছে বা কোন গ্রুপ অফ কাস্টমারের জন্য আমি প্রোডাক্টটা দিতে পারি, সেই প্রবলেমটা খুঁজে আমাকে একটা প্রোডাক্ট ডেভেলপ করতে হবে। কি কোনো ম্যাটার করে? সিজনাল প্রোডাক্ট নিয়ে ব্যবসা না করাটাই ভালো, কারণ সিজনাল প্রোডাক্ট নিয়ে ব্যবসা করলে তোমার ওই এক সিজনেই ব্যবসা করতে পারবে, আর এটা আসলে লং টার্ম একটা যে বিষয় থাকে যে আমার ব্যবসাটা আমি অনেক বড় করব। তো আমি শীতের সিজনে শীতের ব্যবসা করলাম, গরমের সিজনে গরমের ব্যবসা করলাম, দ্যাটস আপ টু ইউ। বাট আমরা যখন অনলাইনে এন্টারপ্রেনার হতে চাচ্ছি, সেক্ষেত্রে তুমি যদি শুধু সিজনের উপর ডিপেন্ড করে, আমি বলবো যে একটা ব্যবসা কখনো শুধু স্পেসিফিক কিছু একটার উপর ডিপেন্ড করে শুরু করা উচিত না। সেটা সিজন হোক, সেটা একটা সিঙ্গেল প্রোডাক্ট হোক, সেটা একটা ট্রেন্ডিং প্রোডাক্ট হোক, এই ধরনের কোনো কিছু নিয়ে ব্যবসা করলে হয়তো 3 মাস 6 মাসে একটা ভালো পুঁজি বের করা যায় সেখান থেকে অন্য ব্যবসা করার জন্য। বাট সেটা লং টার্ম আমি একটা ব্র্যান্ড তৈরি করবো, আমি একটা কোম্পানি তৈরি করবো, সেটা পসিবল না। যে বিষয়টা বলতেছিলাম যে প্রোডাক্ট সিলেকশনটা আমাদের কেয়ারফুলি করতে হবে। প্রোডাক্ট সিলেকশনের কথা একটু এখানে আরেকটু অ্যাড করি, সেটা হচ্ছে দুইটা ক্যাটাগরি থাকতে পারে। আমরা অনেকেই অনেক পুঁজি নিয়ে ব্যবসা আসতে চাই, অনেকের কাছে আবার পুঁজি থাকে নামমাত্র, ছোটো একটা অ্যামাউন্ট থাকে, হয়তো 20,000, 50,000 বা 1 লক্ষ টাকা। তো এরকম ছোট অ্যামাউন্ট দিয়ে যদি আমরা ব্যবসা করতে চাই, সেক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে একটা স্পেসিফিক প্রোডাক্ট সিলেক্ট করা। যেমন আমরা কিছু নিশ লিস্ট করলাম, সেই নিশের আন্ডারে অনেকগুলো প্রোডাক্ট থাকতে পারে, রাইট? আমরা যদি এখন ফিটনেস আইটেম নিয়ে কাজ করি, ফিটনেস আইটেম তো অনেক কিছু আছে, তো আমরা সবগুলো প্রোডাক্ট নিয়ে কাজ না করে আমাদের যদি বাজেট কম হয়, আমরা স্পেসিফিক একটা প্রোডাক্ট নিয়ে কাজ করব। হতে পারে একটা তোমার ওই যে ফ্লোরে শুয়ে যে একটা ম্যাট করে দেন, সেখানে ব্যায়াম করে, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে, সেই ম্যাট নিয়ে আমি কাজ করবো। এখন সেই ম্যাটের জন্য আমি একটা আলাদা একটা ল্যান্ডিং পেজ তৈরি করলাম। সেই ল্যান্ডিং পেজে আমি টার্গেট অডিয়েন্সকে বা টার্গেট কাস্টমারকে আমি সেখানে নিয়ে আসবো, সেখানে আমি সেল জেনারেট করব। এটা হচ্ছে তোমার কাছে যদি পুঁজি কম থাকে এবং তোমার যদি এনাফ টিম মেম্বার্স না থাকে যারা তোমাকে হেল্প করবে। এখন শুরুতে আমাদের অনেকেরই এই অ্যাবিলিটিটা থাকে না যে আমরা 3জন 5জন এক্সিকিউটিভ হায়ার করবো, যারা সেলস একজন দেখবে, মার্কেটিং একজন দেখবে, ডেলিভারি একজন দেখবে, অ্যাকাউন্টস একজন দেখবে, অপারেশনস একজন দেখবে, এটা পসিবল না। যার কারণে শুরুতে যেহেতু আমাদেরকেই সব কিছু করতে হয়, এই কারণে আমাদের শুরুতে আমার সাজেশন হচ্ছে একটা স্পেসিফিক প্রোডাক্ট সিলেকশন করতে হবে। বাট মনে রাখতে হবে ওইটা যেন কোনো ট্রেন্ডিং প্রোডাক্ট না হয়। আমার ফেসবুকে ঢুকলে যদি আমি সেম প্রোডাক্টের অ্যাড দেখি, ওই প্রোডাক্টটা আমার যাওয়ার উচিত হবে না। ওরা অলরেডি এস্টাবলিশড, ওরা করতে পারতেছে, বাট আমরা সেটা পারবো না। আমাদের অন্য কিছু নিয়ে মানে তুমি বলতে চাচ্ছ যে কম্পিটিশন প্রোডাক্ট নিয়ে কাজ না করে মার্কেট গ্যাপ খুঁজে, কম্পিটিশন থাকলেও ব্যবসা করা যায় অনেক সময়। যেমন আমি একটু উদাহরণ দিই, আমি আমার লাস্ট ভিডিওতে বলেছিলাম সেটা, বিকাশ কিন্তু তোমার মোবাইল ব্যাংকিংয়ের জন্য মার্কেট কিং। বাট বিকাশের কি কোনো উইকনেস ছিল? বিকাশে একটা উইকনেস ছিল, সেটা হচ্ছে যেটা নগদ মার্কেট গ্যাপটা খুঁজে বের করে সেটা ফিল আপ করেছে, সেটা হচ্ছে বিকাশের ক্যাশ আউট চার্জটা বেশি। বিকাশ কিন্তু শুরু থেকে মার্কেটে আসছে, একদম ফার্স্ট মুভার অ্যাডভান্টেজটা নিছে, তারপর তারা একটা কাস্টমার বেস তৈরি করেছে, তাদেরকে এডুকেট করছে যে কীভাবে এটা ইউজ করতে হয়, মানুষ ট্রাস্ট করতে শিখছে সেটা। বাট নগদ এসে দেখলো কি বিকাশের ক্যাশ আউট চার্জটা বেশি। এখন নগদের একমাত্র ইন্টেনশনই ছিল শুধু ক্যাশ আউট চার্জটা কমিয়ে খরচ কম কাস্টমার নিয়ে আসা। এখন বিকাশ দিচ্ছে 20 টাকা করে, নগদ দিচ্ছে 14 টাকা 90 পয়সা করে। এই জায়গাটা একটা মার্কেট গ্যাপ ছিল, সেটা নগদ ফিল আপ করেছে। তো কম্পিটিশন থাকলেও করা যায়। যেমন দারাজ ছিল, দারাজ অনেক স্টাবলিশড এখনও মার্কেট কিং বাংলাদেশে, বাট ইভিলেও কিন্তু ব্যবসা করছে। বাট পাশাপাশি যারা আছে ই কমার্স ব্যবসা করতেছে, আজকের ডিল বা এরকম সিমিলার যারা আছে, তারাও কিন্তু ব্যবসা করতেছে। হয়তো কারো সেল বেশি, কারো সেল কম। কিছুদিন আগেও, আজকে থেকে 3-4 বছর আগেও আমাদের চট্টগ্রামে একটা অনলাইন বিজনেস ছিল, citizenshop.com। হ্যাঁ, রিমেম্বার। দারাজ এবং citizenshop.com কিন্তু একই সাথে যাত্রা শুরু করছে, বাট দারাজ এস্টাবলিশ হয়ে গেছে, citizenshop.com আমরা এখন চোখে দেখি না। এটা একটা জিনিস। আর তোমার কথা থেকে আমি যেটা বুঝলাম যে সাস্টেইন করার যদি ঝুঁকি মোকাবেলার ক্যাপাসিটি যদি না থাকে, ওই কম্পিটিশনে শুরু না করাটাই ভালো। হ্যাঁ, বুঝে শুনে সঠিক পদক্ষেপ নেওয়া এবং তাড়াহুড়ো করে যে কোনো পদক্ষেপ নেওয়ার থেকে ভালো। এটা হচ্ছে তোমার পয়েন্ট অফ ভিউ। একটা জিনিস আমি অ্যাড করি একটু, তারপর তুমি অ্যাড করিও, সেটা হচ্ছে আমাদের তাহলে প্রোডাক্ট সিলেকশনে একটু মনোযোগী হইতে হবে, ট্রেন্ডিং প্রোডাক্টটা ইগনোর করতে হবে, সিজনাল প্রোডাক্ট ইগনোর করতে হবে, তারপর হচ্ছে বিজনেস প্ল্যান তৈরি করতে হবে একটা মাস্ট। আমি আগামী 3 মাস 6 মাস আমার ব্যবসা কোথায় যাবে সেটা আমাকে আগে থেকেই সিলেক্ট করে ফেলতে হবে। এটাকে আমরা তোমার ক্যাশ ফ্লো ফোরকাস্ট বলে থাকি, যে আগে থেকে আমি একটা ক্যাশ ফ্লো ফোরকাস্ট করে রাখতেছি যে আমার এই মাসে কত খরচ হতে পারে, এই মাসে গিয়ে আমি এমপ্লয়ি অ্যাড করব, এই মাসে গিয়ে আমার এত এক্সপেন্স হতে পারে, 3 নম্বর মাস থেকে আমি সেল 100টা সেল করব। এটা আমাকে তৈরি করে ফেলতে হবে। দেন এটা ফলো করে আমার ব্যবসাটা সামনের দিকে নিয়ে যেতে হবে। এবং সেটার সাথে যদি আমার বিজনেসটা না মিলে, ধরো আমি 3 মাস পর যে প্ল্যানটা করেছি সেটা আমি 50%ও ফিল আপ করতে পারি নাই, তখন আমাকে দেখতে হবে যে আসলে কী সমস্যা, কী জন্য এটা হয় নাই।
আমার কি ইনভেস্ট বাড়াতে হবে, আমার কি প্রোডাক্ট সিলেকশন ঠিক নাই, আমার কি এমপ্লয়ি লাগবে, এই জিনিসটা আমাকে খুঁজে বের করে সেটা ইয়া করতে হবে। তাহলে আমাদের নিশ সিলেকশন আছে, বিজনেস প্ল্যান তৈরি করা আছে, দেন মার্কেট রিসার্চ আছে, দেন টার্গেট অডিয়েন্স খুঁজে বের করতে হবে। আমি এখন ফেসবুকে ঢুকে একটা অ্যাড চালাই দিতে পারি, সারা বাংলাদেশে সবাই দেখবে, বাট সেটাতে কোনো তোমার ইয়া হবে না। এখন তুমি ধরো একটা কম্বো প্রোডাক্ট নিয়ে কাজ করবা, শাড়ি চুড়ি অনেকেই সেল করে এরকম। এই কম্বো প্রোডাক্টটা তুমি যদি বয়স দিয়ে রাখো যে 18 থেকে 60, তাহলে সবাইকে তোমার টার্গেট কাস্টমার হবে? অবশ্যই হবে না। তোমার বয়স হয়তো দিতে হবে যে 18 থেকে 30, 18 থেকে 28 বা 26 এরকম, অথবা নিউলি এনগেজড, নিউলি ম্যারিড বা ইন এ রিলেশনশিপ, বা ওমেন বা ম্যান যারা যারা নতুন রিলেশনশিপে আছে, এই ধরনের মানুষজনকে তোমার টার্গেট করে অ্যাডগুলো রান করতে হবে। তো তুমি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করো, আমরা যেহেতু অনলাইন ব্যবসা নিয়ে কথা বলতেছি, তোমার টার্গেট মার্কেট কারা সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে, এবং সেটা অবশ্যই কাগজে কলমে হইতে হবে। সেটা তোমার মাইন্ডে থাকলে হবে না, সেটা কাগজে কলমে প্র্যাকটিক্যালি থাকতে হবে। তুমি তাদেরকে টার্গেট করে অ্যাড রান করতে পারবা। আমরা কিছুদিন গত 3-4 বছরের মধ্যে একটা জিনিস খুব লক্ষ্য করলাম, 4-5 জন বন্ধু মিলে একটা ফুড কার্ট দিয়ে দিলাম। ফুড কার্ট যে কোনো জায়গায় গেলাম, মোর একটা ফুড কার্ট, খুব সুন্দর লাইটিং, খুব সুন্দর করে শুরু করছে, ইউনিক নেম, ইউনিক ডিসপ্লে, খাবারও ভালো। কিন্তু এই জায়গাতে 2-3 মাস পরে গেলে ওই ফুড কার্টটা দেখা যায়। এবং আমরা যখন মার্কেট প্লেসে ঢুকি অনেকেই শুধু ফুড কার্ট সেল করে দিচ্ছে। হ্যাঁ, ফুড কার্ট, আমি এটাই বলছিলাম যে ফুড কার্ট সেল একটা সুন্দর সেল হবে, কেউ চালিয়ে নিতে পারেন, ভালো ব্যবসা ছিল, বিদেশ চলে যাচ্ছি, এই জন্য বিক্রি করে। আমরা এই ধরনের টপিকগুলো আমরা খুঁজে পাই। এটার কারণ কি হতে পারে, কারণ কেন বন্ধ করে দেয়, কেন হয়ে যায়, কি কারণে হয়ে যায়, বা এই জায়গাতে কোন গ্যাপটা তুমি দেখছো, যদি একটু এক্সপ্লেন করো। ওকে, এই যে ফুড কার্টের ব্যবসাটা এখন না, এটা আসলে গত প্রায় তোমার 10-12 বছর থেকেই মোটামুটি ট্রেন্ডিং, যে সবাই যেখানে সেখানে ফুড কার্ট দিয়ে দিচ্ছে। হয়তো আগে যারা ফার্স্ট মোভার অ্যাডভান্টেজ পাইছে, যেমন শুরুতে যারা শুরু করেছে তারা হয়তো ভালো করতে পারছে, বাট এখন আমরা যেটা দেখতেছি, ব্যবসা খুব আশা নিয়ে খুব এক্সাইটেড হয়ে ব্যবসাটা শুরু করে, বাট আনফর্চুনেটলি 2-3 মাস পর সেটা বন্ধ করে দিতে হচ্ছে। তো এই যে বিষয় যেগুলো, সেগুলো আমি মনে করি বন্ধ করে দেওয়ার অন্যতম একটা রিজন হচ্ছে, তুমি যেই জায়গাটায় ফুড কার্টটা সেট আপ করছো সেটা তোমার কিন্তু পার্মানেন্ট স্পেস না। বেশিরভাগ ফুড কার্টগুলো হয় কি, তোমার হয় কোনো পার্কে বা কোনো একটা যেখানে মানুষ আড্ডা দেয়, হ্যাঁ গ্যাদার হয়, ওই জায়গায় হচ্ছে সাইডে করে এটা বসায় দেয়, যেখানে তোমার অন্য ফুড কার্টগুলো এসে জমা হয়। এক জায়গায় তোমার দেখা যাচ্ছে ছোটো একটা স্পেস, ওখানে 10টা ফুড কার্ট বসাই দিচ্ছে। এখন 10টা ফুড কার্ট থেকে তো মানুষ খাবে না, মানুষ খাবে হয়তো 1টা 2টা 3টা থেকে। আবার এখানে তোমার আরও অনেকগুলা পলিটিক্যাল বিষয় ইনভলভ আছে, যে চাঁদা দিতে হয়, তারপর তোমার ঝামেলা করে, এমনকি এমনও হয় যে তোমার উইকলি তুমি 7 দিন পাচ্ছ না তোমার ফুড কার্টটা চালু রাখার জন্য, 2 দিন সেখানে কোনো কারণে অফ থাকলো। তারপর আরেকটা চ্যালেঞ্জ যেটা সবাই ফেস করে, যেটা আমি বুঝতে পারলাম, সেটা হচ্ছে শেফ পাওয়া যায় না। তোমার যারা ফুড কার্ট শুরু করে তারা যে ধরনের খাবারগুলো সেখানে শুরুতে যে একটা ফ্লো পায়, হ্যাঁ সেটা পায় না, কারণ তারা যে ধরনের ফুডগুলো অফার করতে চায় সেরকম শেফ তারা অ্যারেঞ্জ করতে পারে না, বা শেফদের যেই স্যালারি, সেই স্যালারিটা দিয়ে একটা ফুড কার্ট থেকে মানুষ কিন্তু তোমার 800 টাকা 500 টাকা দামের ফুড অর্ডার করে না, বা ফুড নাই। তুমি যদি একটা ভালো রেস্টুরেন্টে খেতে যাও, সেখানে তুমি যদি মেনুতে দেখো যে 500 টাকার একটা প্লেটার, সেটা তুমি নির্দ্বিধায় অর্ডার করতে পারবে, বা 700 টাকা হলেও সমস্যা নেই। কিন্তু একটা ফুড কার্টে তুমি রাস্তার পাশে বসে খাবা, সেখানে যদি তুমি দেখো যে ভাই একটা জিনিসের দাম 500 টাকা, তুমি তো তাকে মারতে যাবা। এখন তুমি 100-200 টাকার আইটেম বিক্রি করে যদি 30,000 50,000 টাকা দামের শেফ রাখতে চাও, সেটা তো তুমি কখনোই পোষাইতে পারবে না। আর তুমি যদি 5,000 টাকা দামের শেফ রাখো, তাহলে সে কিন্তু তোমার এক্সপেকটেশন অনুযায়ী বা কাস্টমার যেরকম চাচ্ছে সেরকম খাবার কিন্তু সে তৈরি করতে পারবে না। এখানে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে কি, একটা শেফের স্যালারি 30,000 টাকা, ঠিক আছে, তো মিনিমাম 30,000 টাকা ধরে নিলাম, আনুষঙ্গিক আরো কিছু খরচ আছে, হয়তো যারা উদ্যোক্তা তাদের কিছু প্রফিটের ব্যাপার আছে, সব কিছু মিলে ধরো আমরা ওই ফুড কার্টের খরচ পার মান্থ আমরা ধরলাম 60-70 বা 80,000 টাকা, ঠিক আছে। আচ্ছা, এটা যদি আমরা অ্যাজ এ কোম্পানি হিসেবে যদি শুরু করা যায়, অ্যাজ এ কোম্পানি মানে কিরকম, এই শহরের গুরুত্বপূর্ণ 10টা পয়েন্ট, 10টা পয়েন্টে 10টা ফুড কার্ট হবে, ঠিক আছে, 10টা পয়েন্টের ফুড রেডি হবে একটা পয়েন্টে, ওখান থেকে ফুড ডেলিভারি করবে। তাহলে যেটা হবে, আমার মনে হচ্ছে আর কি, এটা জাস্ট আমার ধারণা, তাহলে সাকসেস হওয়ার পসিবিলিটি আছে। তাহলে এতগুলো অ্যারেঞ্জের পিছনে কোন শক্তিটা কাজ করছে? প্রথম হচ্ছে তোমার টাকা, ক্যাপিটাল, তোমার ওর পুঁজিটা থাকতে হবে। দ্বিতীয় কথা, এই ফুড কার্টের জন্য 10টা পয়েন্টে লাগানোর জন্য 10টা লোক
10টা লোক ম্যান্ডেটরি লাগবে, যদিও একটা ফুড কার্টের জন্য একজন 10টা ফুড কার্টের জন্য কিন্তু 20 জন লোক লাগবেই, সার্ভ করার জন্য 20 জন লোক কনফার্ম লাগবে। এরপর তোমার শেফ, এরপর তোমার কিচেন কস্ট, ওভারঅল হিসাব করে তুমি দেখো যদি সুপরিকল্পিতভাবে এই ফুড কার্টটা সিঙ্গেল না করে যদি বিভিন্ন পয়েন্টে করা যায়, যেমন আমরা স্বপ্নের ক্ষেত্রে আমরা এটা দেখি যে স্বপ্ন সব শোরুমে কিন্তু এরকম সেল হয় না, এটা জানো? হয় না, ইনফ্যাক্ট স্বপ্ন বছর পর বছর লসও দিচ্ছে, যেটা আমরা জানি। কিছু কিছু জায়গায় শুধু দখল রাখার জন্য ওনারা শোরুমগুলো চালু রাখছে, জাস্ট দখল রাখার জন্য। ফুড কার্টের যে বিষয়টা, তুমি যদি চিন্তা করো যে আমি এটাকে একটা চেইনের মতো করে ফেলবো, যে চট্টগ্রাম শহরে বা ঢাকা শহরে আমার 50টা বা 20টা পয়েন্টে আমার একই কোম্পানির একই ব্র্যান্ডের ফুড কার্ট থাকবে, এটাও আমি পসিবল যদি করা যায়, সেটা অবশ্যই তুমি ভালো ফিডব্যাক পাবা, কিন্তু চ্যালেঞ্জ আছে। এখানে আরেকটা পয়েন্ট, আমরা যেটা দেখছি, আমি যেটা বাস্তব চোখে দেখছি, আমার এক বন্ধু সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেন, সে কেন কথাটা আসলে আমি বলি, সে আমার কাছে হঠাৎ করে 20,000 টাকা ধার চাইল, আমি তাকে দিলাম। তো কেন চাইলো সে বলে, আমার বন্ধুরা মিলে একটা বার্গারের দোকান দেবো, প্রতিটা বার্গারের দাম হবে তোমার 20 টাকা, 30 টাকা সামথিং লাগে এরকম। তো ডেলি 300 থেকে 400টা বার্গার সেল হবে এবং আমাদের ডেলি একটা হিউজ অ্যামাউন্ট থাকবে। আমি টাকা দিয়েছি, আমার ক্যালকুলেশন সব সহজ মনে হলো। দেওয়ার 2 মাস পরে দেখি ওরা কোনো খবর নাই, ব্যাপার কি বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়ে গেছে? কেউ সময় দিতে পারে না। কেন সময় দিতে পারে না? সবাই স্টুডেন্ট পড়ালেখা করে। তো ওর কথা থেকে বা আরো কিছু বিষয় থেকে আমি কিন্তু অনেক জায়গাতে এটা আমি জিজ্ঞেস করি, খাওয়ার সময় কথা বলি যে ভাই আপনারা কে কে কাজ করেন বা কিভাবে ভাই। তো আসলে আমি যেটা দেখছি সমন্বয়হীনতা, এই কাজগুলা টোটাল একটা কোম্পানি মানে সুপরিকল্পিত না, আড্ডার ছলে সবার কাছে 20,000 টাকা করেছিল, 5 বন্ধু মিলে দিয়েছে 1 লক্ষ টাকা, আর 20,000 টাকা অন্য রাস্তায় খাওয়া দিয়েছে, 1,20,000 টাকা ইনভেস্ট করে ফেলছে। এখন কেউ ঘুম থেকে উঠতে পারে না, আবার কারো বাসায় সমস্যা, কারো অমুকের বিয়ে তমুকের। আমার কাছে এটা একটা কারণ, বাট আমার কাছে মেইন যে রিজনটা মনে হয়েছে তোমার ফুড কার্টের বিষয়ে, সেটা হচ্ছে দিস ইজ নট এ ফিক্সড প্লেস। ঠিক আছে, যে তুমি যখন একটা দোকান অ্যাডভান্স দিয়ে ভাড়া নিচ্ছ মাসিক চুক্তিতে, তুমি কিন্তু ফুড কার্টটা ওরকম না। ফুড কার্টটা হয়তো তুমি স্থানীয় কোনো একটা লিডারকে টাকা দিচ্ছ বা তোমার থানা পুলিশকে টাকা দিচ্ছ, আই ডোন্ট নো যেখানে যেরকম সিস্টেম যদি হয়ে থাকে। তো এভাবে কিন্তু আসলে একটা পার্মানেন্ট বিজনেস তৈরি করা পসিবল না। আরেকটা যেটা তুমি বললে যে যদি রিস্ক থাকে বেশি, 10টা-20টা পয়েন্টে যদি করতে যাই, কারণ আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট যদি আমরা চিন্তা করি, আমাদের এরকম 10টা পয়েন্টে যদি আমরা করতে যাই, 10টা পয়েন্টের জন্য আমাদের শেপ লাগবে, 10টা পয়েন্টের জন্য আমাদের কিচেন লাগবে, বা একটা কিচেন থেকেও যদি হয় তাও তোমার 10টা ফুড কার্টের অ্যারেঞ্জমেন্ট কিন্তু একটা জায়গাতেই করতে হবে, একই ফুডটাই দিতে হবে তোমার। তারপর তোমার প্রত্যেকটা ফুড কার্টে যদি 2 জন করেও তুমি এমপ্লয়ি রাখো, 20 জন, 20টা করলে 40 জন। তো এই যে এতগুলো মানুষ তুমি ম্যানেজ করবা, সে পরিমাণ সেল জেনারেট করা আসলে পসিবল হবে কিনা সেটাও একটা বিষয়। যেহেতু একটু আগে আমি বললাম যে মানুষ ফুড কার্ট থেকে কিন্তু 500-600 টাকা দামের ফুড খায় না। আরেকটা প্রবলেম যেটা আমরা হয়তো উন্নত দেশগুলোতে দেখি, যে তাদের কমিউনিকেশন বা তাদের রাস্তাঘাটগুলো মোটামুটি অনেক লার্জ, বা তাদের পপুলেশনটা কম। সেখানে আমরা দেখি যে বড় বড় ভ্যান থাকে, ভ্যানে করে তারা গ্রোসারি সেল করে বা ফুড সেল করে, যেটা আমাদের দেশে চিন্তা করলে একটু টাফ। কারণ তুমি একটা ভ্যান যদি এখানে তৈরি করো, সেই ভ্যানটা বিভিন্ন জায়গায় মুভ করে করে তোমার গ্রোসারি সেল করবে বা ফুডগুলো সেল করবে, এটা কিন্তু চ্যালেঞ্জিং হয়ে যাবে। এই যে একটা ইনভেস্ট করে তোমার ভ্যানটা তৈরি করতে হবে, ভ্যানটা কিনতে হবে, সেটা তুমি ডেকোরেট করবা, তারপর সেটা ঘুরে ঘুরে তুমি সেল করবা বা একটা পয়েন্টে থাকবা, সেই পয়েন্টের পারমিশন তোমার আছে কিনা, অনেক ধরনের চ্যালেঞ্জ আছে। ওকে, আমরা অনলাইন ব্যবসার বিষয়ে আরেকটু করি, সেটা হচ্ছে তোমার কি মনে হয় যে অনলাইন ব্যবসা করতে গেলে আমরা অনেকেই ভাবি যে আমার অনেক ইনভেস্টমেন্ট লাগবে বা 2 লাখ 5 লাখ টাকা না হলে হবে না। এখন তোমার কি মনে হয় যে কারো যদি 20,000 টাকা ইনভেস্টমেন্ট থাকে বা 30,000 টাকা ইনভেস্টমেন্ট থাকে, তাহলে সে কি একটা অনলাইন ব্যবসা শুরু করতে পারবে? অবশ্যই পারবে, তবে সেটা ডিপেন্ড করবে তুমি কিসের বিজনেস করতেছো। প্রথম বলে তুমি যদি কম্বলের ব্যবসা করো অনলাইনে, তাহলে একটা কম্বলের দাম কিন্তু 20,000 টাকা হতে পারে। কম্বলের অনলাইনে রেট দেখিনি। হ্যাঁ, এইটাই জন্য তোমাকে বললাম যে অনলাইনে তুমি কম্বলের ব্যবসা করতে গেলে 20,000 টাকা দিতে পারবে না। কিছু প্রোডাক্ট রিজার্ভ রাখো, 10টা প্রোডাক্ট তুমি রিজার্ভ রাখো, ঠিক আছে? এবার তোমার ফটো সেশন করো, অ্যাড তৈরি করো, ফেসবুকে তুমি বিজ্ঞাপন দাও। হ্যাঁ, কোনো কস্টিং ছাড়া কোনো কিছু আসবে না। হ্যাঁ, তোমার কিছু পেতে হলে তোমার একটা খরচ করতে হবে, এবং খরচটা
একদম ধনুকের তীরের মধ্যে এক জায়গায় পয়েন্টে লাগতেই হবে। এখন আমাদের এই এই বিষয় বিবরণী এগুলো সম্পর্কে খুব সুন্দর আমরা একটা পরামর্শ রিসার্চ করতে হবে, বের করতে হবে। আর তুমি যে খরচের কথা বললে একটু আগে, সেটার বিষয়ে একটা জিনিস মাথায় আসলো, যেটা হচ্ছে যে আমরা যখন ব্যবসা করি, বেশিরভাগ অনেকে আছে এরকম, তারা হচ্ছে তোমার ধরো 3 মাসের মধ্যে তারা মোটামুটি 1-2 লাখ টাকার সেল জেনারেট করতে পারছে। এখন 1-2 লাখ টাকা যে কোম্পানির টাকা বা কোম্পানির ব্যালেন্স, সেটা তার মাথায় থাকে না, সেটা সে পার্সোনাল এক্সপেন্সে সেই টাকাটা ইউজ করে ফেলে, বা আসলে পার্সোনাল এক্সপেন্সটা যে আমার কোম্পানির সাথে রিলেটেড না। তুমি প্রয়োজন হলে তুমি মান্থলি বেসিস একটা স্যালারি রাখতে পারো যে তুমি কাজ করতেছো, বাট কোম্পানির টাকা কিন্তু কোম্পানির টাকাটা পার্সোনাল মানি না, এটা মালিকের টাকা বুঝে দিতে হবে। হ্যাঁ, তুমি নিজে মালিক হও বা অন্য কেউ মালিকের টাকা বুঝে দিতে হবে, একদম কমন কথা এগুলো। আমরা কি করি, হঠাৎ করে সেল হয়ে গেছে বা কিছু ভালো কাস্টমার আসলো, আমরা ওই তোমার একটা জিনিস বুঝতে হবে, তুমি 20,000 টাকা দিয়ে শুরু করে 1 মাস ব্যবসা করার পরে তুমি দেখতেছো তোমার 20,000 টাকা হয়ে গেছে 35,000 টাকা, রাইট? আমরা সেই টাকাটা রিইনভেস্ট না করে আমরা 20,000 টাকাকে 20,000 টাকা রেখে দিয়ে ট্যুরে ঘুরতে চলে যাই, যে 15,000 টাকা লাভ হয়ে গেছে। এই যে আমাদের একটা অতি উৎসাহী মনোভাব, এটা থেকে বের হতে হবে। 20,000 টাকা দিয়ে ব্যবসা করা যায়, অনেক মানুষ করছে, অনেক মেয়ে করছে, এটা আমি চোখে দেখেছি, আমি জানি। এমনকি আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, 500 টাকা দিয়ে ফ্রি বুট ক্যাম্পে মেহেদি কিভাবে তৈরি করে, এই কোর্সটা করে একটা মানুষ এই কোর্সটা করে ঘরে মেহেদি তৈরি করে মাসে 15,000 টাকার মেহেদি সেল করে 10,000 টাকা ইনকাম করছে। এখন তুমি বলো। আর একটা জিনিস হচ্ছে, অফলাইন, যেহেতু আমরা শুরুতে আমাদের টপিকটা ছিল অফলাইন ব্যবসা না করে কেন অনলাইন ব্যবসা করবে, অফলাইন ব্যবসার তুলনায় অনলাইন ব্যবসার আরেকটা যেটা বড় অ্যাডভান্টেজ, যেটা আমরা হয়তো স্কিপ করেছি বাট আলোচনায় বলেছি, সেটা হচ্ছে তুমি অনলাইন ব্যবসা করতে গেলে তোমার কিন্তু লেস, তুমি সেট আপের কথা বলেছিলা, বাট ইনভেস্টমেন্টের যে বিষয়টা, যে কী পরিমাণ প্রোডাক্ট আমার প্রয়োজন হবে বা কোন ধরনের প্রোডাক্ট নিয়ে আমি কাজ করব, অনলাইন ব্যবসা কিন্তু তোমার সেই ইনভেস্টমেন্টটা অফলাইন ব্যবসার তুলনায় অনেক কম। আবার যেমন ধরো, অনলাইনে ব্যবসা করতে গেলে তুমি একটা স্পেসিফিক প্রোডাক্ট নিয়ে ল্যান্ডিং পেজ তৈরি করে সেটা নিয়ে কম বাজেটে কাজ করতে পারতেছো, যেটা অফলাইন ব্যবসায় কিন্তু একটু চ্যালেঞ্জিং হয়ে যায়। সো আমাদের প্রথম মেসেজটা হচ্ছে, অফলাইন ব্যবসার তুলনায় ইয়াং জেনারেশনের জন্য অনলাইন ব্যবসাটা একটু বেটার। আর অনলাইন ব্যবসা করতে গেলে আমরা যেন 3 মাস পর ব্যবসাটা বন্ধ করে দিতে না হয়, সেটার জন্য আমাদের প্রোডাক্ট সিলেকশনে কেয়ারফুল হতে হবে, বিজনেস প্ল্যান থাকতে হবে, ক্যাশ ফ্লো ফোরকাস্ট করতে হবে, প্রোডাক্টের যে সিলেকশন করব সেটা টার্গেট মার্কেট কি, মার্কেট সাইজটা কীরকম, মার্কেট গ্যাপ আছে কিনা, বা টার্গেট কাস্টমার কারা, কম্পিটিটরদের স্ট্রেংথ কি, উইকনেস কি, সেগুলো খুঁজে বের করতে হবে। একটু আগে যেটা বললাম, কোম্পানির যে ফাইন্যান্সিয়াল ম্যাটারগুলো, এগুলো খুব প্রফেশনালিজমের সাথে সেগুলো মেনটেন করতে হবে, সেলস শিখতে হবে। এটা হচ্ছে আমাদের আজকের পুরো ভিডিওটার মূল কথা। একটা জিনিস তোমাকে স্ট্রেট করে দিই, আসলে প্রয়োজন ছাড়া কিন্তু কোনো প্রোডাক্ট তৈরি হয়নি, প্রত্যেকটা জিনিসের প্রয়োজন আছে। এখন ওই প্রয়োজনটা কোথায়, কার কাছে, আমার শুধু ওই মানুষটা খুঁজে বের করতে হবে, রাইট? মানে কাস্টমার আমার কাছে আসবে না, আমি কাস্টমারের কাছে যাব। এটা একটা বড় কোম্পানির স্লোগান। এটা আমি যেন কয়েকদিন আগে কোথায় একটা দেখছি, যে অনেকে প্রশ্ন করে যে মানে এই যে আমি ব্যবসাটা করব, আমি কাস্টমার কোথায় পাবো? কাস্টমার কেন তুমি কোথায় পাবা? তুমি কাস্টমারের কাছে যাবা, কাস্টমার তোমাকে কিভাবে পাবে এটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। সো এই ছিল আমাদের আজকের আলোচনা। জানি না আপনারা কতটুকু শুনতে পেরেছেন। আমাদের আজকের টপিকটা ছিল অফলাইন ব্যবসার তুলনায় অনলাইন ব্যবসায় আমাদের অ্যাডভান্টেজগুলো কী, চ্যালেঞ্জগুলো কী কী, সেটা। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুকে দেখে থাকেন আমাদের পেজটা ফলো করে দিবেন, কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কোন বিষয়ে আপনারা ভিডিও দেখতে চান। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, সাইনিং আউট টুডে।